সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রয়েছেন আমাদের সঙ্গে। মাসুদ, স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন পক্ষ ভারী করছে দলগুলো, নিবন্ধন চায় বাহারি নামের নানা রাজনৈতিক দল। ইত্তেফাক গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার, টাকার খেলা চলবে, বসবে বেচাকেনার হাট। এটা হচ্ছে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের। মানবজমিন 10,000 শিক্ষার্থী পাচ্ছেন স্বাস্থ্যসেবা, বনানীতে অটো চালকদের তাণ্ডব। সমকাল 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন, মাটি পানি খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক। কালের কণ্ঠ 8 পুলিশের বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন, ভিন্ন পেশার মোড়কে মাদক ব্যবসা। কালবেলা চুক্তির চক্করে প্রশাসন, বনানীতে ব্যাটারি চালিত রিক্সা চালকদের তাণ্ডব। আমার দেশ আগে বিচার পরে নির্বাচন, চাঙ্কারপুল গণহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমা। দেশ রূপান্তর, শ্রমিকদের সুরক্ষা ও স্থায়ী শ্রম কমিশনের সুপারিশ, রিটার্ন দেয় না নিবন্ধিত 91% কোম্পানি। সময়ের আলো রাষ্ট্র পরিচালনার নতুন নীতি, জাতীয় সনদ, আইনি সুরক্ষা ও ন্যূনতম জাতীয় মজুরির সুপারিশ। খবরের কাগজ, ডিজিটাল যুগেও ম্যানুয়াল 55 জেলা কারাগার, ঢাকা এখন তপ্ত দ্বীপ। দিনকাল বাসাবাড়ি ও শিল্পকারখানায় গ্যাসের তীব্র সংকট, কর্পোরেট কর কমতির দিকে। যে খবরটা ইত্তেফাকের, যে খবরটা এটা বিভিন্ন কাগজে আসছে, তবে ইত্তেফাকে এটা বড় করে আসছে। সেটা বলা হয়েছে যে মেয়র চেয়ারম্যান এরা নির্বাচিত না হয়ে যেটা হবে আর কি। এটা কি আপনি কীভাবে দেখছেন? এটা না আমার মানে আসলে বিশ্বাসই হতে চায় না যে তোফায়েল সাহেব এই ধরনের একটা প্রস্তাব দিতে পারেন। আমার কাছে এটা অবিশ্বাস্য লাগছে। এবং আমি যতটুকু শুনেছি, সত্য মিথ্যা আমি জানি না, উনি তো প্রথমে নির্বাচন সংস্কার কমিশনের মেম্বার ছিলেন। ওখানে ওনাকে এই জিনিসটা উনি বাস্তবায়নের চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন। তারপরে যখন নাকি স্থানীয় সরকার বিষয়ক কমিশন হলো, সেই কমিশন উনি চেয়ারম্যান হলেন, হয়ে উনি এটাকে এখানে স্থাপিত করলেন। আমার কাছে এটা অবিশ্বাস্য লাগে। এটা তো আমরা ছোটবেলায় শুনেছি, খুবই ছোটবেলায়, ওই যে আপনার বেসিক ডেমোক্রেসি, আইয়ুব খান। হ্যাঁ, তো এটাতে মনে করেন 10 জন 11 জন হবে যাদেরকে আমরা নির্বাচিত করবো, সাধারণ মানুষ, তাদেরকে আবার টাকা দিয়ে কিনে নেবে কিনা, 10-11 জন তো কেনাও তো সহজ। তাহলে পুরো জিনিসটা কি হবে? যত মেয়র থাকবে এবং যত চেয়ারম্যান থাকবে, এরা সব ধনাঢ্য ব্যক্তিরা হবে, কোনো উপায় নাই তো। সবাই ধনাঢ্য ব্যক্তিরা এখানে হবে। ধনাঢ্য ব্যক্তিরা ধরুন একটা তো অকশনের মতো হবে আর কি, এই লোকগুলিকে নিয়ে, যে আমি এত দেবো, আমি এত দেবো, তুমি আমাদের বানাও। তো এটা আমার কাছে মানে ডেমোক্রেসির এই যে মানে আপনার বর্তমান এটা যেভাবে বলতে চাচ্ছেন, আমার কাছে আমি এটা বুঝি না। এবং এই সময় এই ধরনের ডেমোক্রেসি কোথাও চলে আমি জানি না। ভারতে বোধহয় পঞ্চায়েতে বোধহয় এরকম একটা চলে, শুনেছি আর কি, পঞ্চায়েতের মধ্যে এরকম একটা। বাট এটা আমার কাছে একেবারেই মানে মনে হচ্ছে যেটা গণতন্ত্রের বেসিক যে আপনার মানুষের, যে আমাদের দেশে মানুষের ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা কাজ করে, এটা তার সঙ্গে সাংঘর্ষিক। সরাসরি ভোটে তো আর হচ্ছে না, এটি আর কি। চেয়ারম্যান হবে এটা সাধারণ মানুষ নির্ধারণ করবে না। এটা তো হলো না, এটা তো হলো না। আসলে ভোট নিয়ে নানা ধরনের গবেষণা করা যেতে পারে, অনেক গবেষণা অনেকে করতেছে, হয়তো করবেও, আগামীতেও হবে, আমরা দেখব। কিন্তু এই এক সময়ের বাতিল হয়ে যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আবার টেনে আনার যে প্রচেষ্টা, আমার কাছে এটা মোটেই গ্রহণযোগ্য মনে হয় না। কালবেলা চুক্তি চক্করে প্রশাসন, মানে আপনি জানেন যে চুক্তিভিত্তিক নিয়োগ চলছেই। এটা তো মানে এটা আসলে উচিত না, কিন্তু একদমই উচিত না। আর এইবার যে চুক্তিভিত্তিকগুলি হচ্ছে, এটা তো আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। এই কারণে এরা মনে করেন আপনার সে মানে বিএনপি আমলে রিটায়ারমেন্টে গেছিল, অথবা বিএনপি আমলে কোনো কারণে তারা বঞ্চিত হয়েছিল। এখন বিএনপি আমল মানে কি? সেই 2009 সাল ধরেন, 15 বছর আগে একজন অবসরে যাওয়া লোকটাকে টেনে এনে আবার চুক্তিভিত্তিক বসানো, এটা তো আমি মনে করি, দেখেন একটা মানুষ কখন অবসরে যায়, যখন নাকি সে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু দিতে পারে না। তো আমি মনে করি এটাও আসলে একটা মানে এটা প্রশাসনকে আসলে স্থবির করে দিবে। আপনি প্রশাসনকে আওয়ামী মুক্ত করার নামে বেসিক্যালি তো আপনি বৃদ্ধদের একটা পুনর্বাসন কেন্দ্র বানিয়ে বসছেন। তো তার ফল মনে হয় না যে এটা খুব ভালো কিছু হবে।
এটাও আমার পছন্দ হলো না আর কি। আমার দেশের শিরোনাম যেটা হচ্ছে যে আগে বিচার পরে নির্বাচন, সরকারের সিদ্ধান্ত এটা বলা হচ্ছে। এখন এটা খুব পপুলার একটা স্লোগান এই মুহূর্তে। মানে আসলে আমাদের এখানে কি হচ্ছে মোদি ভাই, সত্যি কথা বলতে কি, যে কিছু কিছু বিষয়কে না মানে বিভিন্ন মাধ্যমে একভাবে মানুষের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে, পপুলারিজমের মানে নামে ঢুকাই দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা খুবই কায়দা করে কিন্তু নানাভাবে ক্যাম্পেইন করে ঢুকাই দেওয়া হচ্ছে। এই ধরনের এটা হলো একটা আগে বিচার পরে নির্বাচন। এখানে দেখেন বিচারটা সবাই চায়, এত বড় একটা খুন খারাপি হয়ে গেল, এত মানুষ মারা গেল, নৃশংসতা, এর বিচার কে না চায়? বিচার চায়। তো 8 মাস হয়ে গেছে, 8 মাসের বিচারে আপনি কতটুকু করতে পারছেন? এখন যে গতিতে যতটুকু করেছেন যদি সেই গতি অব্যাহত থাকে তাহলে আগে বিচার করতে চাইলে এটা কিভাবে সম্ভব? তাহলে কতদিন কি আমি নির্বাচনে ভোট দিতে পারবো না? ততদিন কি একটা অনির্বাচিত সরকার থাকবে? সংস্কারেরই বা কি হবে? কিছুই না। শুনেন আমি বলি আপনাকে, সব মিলিয়ে আমি যেটা উপলব্ধি করি, আমার কাছে মনে হচ্ছে নানাভাবে নানা প্রক্রিয়ায় একটা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া দেশে এখন চলছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আগের থেকে সোচ্চার ছিলাম, 1/11-এর সময় ছিলাম, নানাভাবে ছিলাম। যেমন ধরেন এখন যে অগাস্ট মাসে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তখন আপনি দেখেন তখন বিএনপির যে অবস্থান ছিল, এখন যদি আপনি বিএনপিকে দেখেন তাহলে বিএনপির কিন্তু জনপ্রিয়তা ওই তুলনায় হ্রাস পেয়েছে। কেন পেয়েছে? এই পাওয়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলে বিএনপির টাদাবাজির সঙ্গে, মারামারির সঙ্গে, নিজেদের মধ্যে সংঘর্ষ, এগুলির ক্ষেত্রে বিএনপির নাম কিন্তু জড়িয়ে পড়ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো বিএনপিকে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই? নিয়েছে, অনেককে বহিষ্কার করেছে। কিন্তু এই সময় যত লোককে বহিষ্কার করেছে বিএনপি এই সময়, আমার মনে হয় না আমার জীবনে আমি কখনো কোনো পলিটিক্যাল পার্টিকে নিজের দলে এত লোককে বহিষ্কার করতে দেখি নাই। কিন্তু এমনকি বিএনপি তার নেতাদেরকে থানায় পর্যন্ত ধরাই দিছে, বিএনপি তার নেতার বিরুদ্ধে মামলা করেছে। এটাও তো একদম আমাদের দেশে অদৃষ্ট, এর আগে দেখা যায় না কখনো। তো এই ধরনের ঘটনা ঘটার পরও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? এবং এই চাঁদাবাজিগুলো যে বিএনপি জড়াই গেছে এটা তো সত্য, তো এখন কেন বন্ধ হচ্ছে না? হচ্ছে না এই কারণে যে চাঁদাবাজি এইভাবে বন্ধ হয়। চাঁদাবাজি বন্ধ করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। চাঁদাবাজি বন্ধ, এই যে এত চাঁদাবাজি হয়েছে, আপনি কখনো শুনেছেন একজন লোকে পুলিশে ধরছে? ধরে নাই। কিন্তু এখন আমি একটা কুতর্ক করতে যাই, যদি আমি বলি আপনাকে যে এই চাঁদাবাজিগুলো করতে দেওয়া হচ্ছে, তোমরা এগুলো করার মাধ্যমে রাজনীতির প্রতি সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে তোলো। এগুলো যদি চলতে থাকে, মানুষ কিন্তু অলরেডি একটা স্লোগান আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যে নৌকার ধানের শীষ একই সাপের 2 বিষ, এরকম কিন্তু বলা বলি হচ্ছে। কিন্তু তো অর্থটা কি? অর্থটা হলো নৌকার সঙ্গে ধানের শীষকে মিলিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দল, রাজনৈতিক শাসন, এই জিনিসটা খারাপ, এই ধরনের একটা চিন্তা মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে বিকল্প কি? বিকল্প হলো ওই যে আরেকটা ক্যাম্পেইন চলছে যে এই সরকারকে 5 বছর রাখতে হবে, এই সরকারকে 10 বছর রাখতে হবে। যারা 10 বছর বলে তারা এটা চিন্তাও করে দেখে না যে 10 বছর পরে ডক্টর ইউনূসের বয়স হবে 94। এটা কি প্র্যাকটিক্যাল চিন্তা হলো? তো এ রাখতে হবে, এটা কেন? এটা বলা হচ্ছে যে ওই যে মানুষের মধ্যে একটা ধারণা যে রাজনৈতিক দল দিয়ে হবে না, সবাইকে দেখা শেষ, এখন ইউনূস হবে, ইউনূস ভালো। তো ইউনূস ভালো মন্দ এই আলোচনা কিন্তু আমি যাচ্ছি না, কিন্তু আমি এটা বলবো যে একটা যদি ফেরেশতাকেও বসায় দেন, সেও যদি অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়, সেও যদি জনগণ কর্তৃক নির্বাচিত না হয়, তাহলে তার আমি সমর্থন করব না। এবং সেই কাজটা এখন হচ্ছে, ওটাই প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এবং এটার পেছনে বিপরীত ওই ঘটনা। তার মানে কি নির্বাচন বিলম্বিত হতে যাচ্ছে? সেই ধরনের প্রচেষ্টা চলছে। কিরকম সেটা? সেই ধরনের প্রচেষ্টা, 1 নম্বর হলো সংস্কার কমিশন নিয়ে। সংস্কার দেখবেন নানা রকম ইস্যু উঠবে, এখন ইস্যু উঠবে। বিএনপি যদি তারা কীভাবে হ্যান্ডেল করবে আমি জানি না। বিএনপি যদি কোনো কিছু বেশি গো ধরে থাকে তাহলে এই আলোচনা চলতে থাকবে। যত বিলম্বিত হবে তত আপনার সংস্কার না হলে তো নির্বাচন হবে না। এটা তো পূর্বশর্ত বসাই দিছে। যেমন আগে যেমন বলতো কি যে উন্নয়ন নাকি গণতন্ত্র, ভাবখানা এরকম যে উন্নয়ন হলে গণতন্ত্র হবে না, গণতন্ত্র হলে উন্নয়ন হবে না।
আর এখন ওরকম একটা দেওয়া হচ্ছে সংস্কার নাকি গণতন্ত্র। উন্নয়ন বলেন, সংস্কার বলেন, কোনোটাই গণতন্ত্রের বিকল্প নয়। গণতন্ত্র গণতন্ত্র, এবং গণতন্ত্রের মূল ভিত্তি হলো অতি সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা, এটা থাকতে হবে। নির্বাচনী গণতন্ত্রের প্রথম এবং মানে একমাত্র ভিত্তি, এটাকে থাকতে হবে, তারপরে অন্যগুলো। তো আপনি নির্বাচনের সামনে সংস্কার কেন দাঁড় করাচ্ছেন? নির্বাচনের সামনে কে ভালো, কে কার জন্য রোড মার্চ শুরু হয়ে যাচ্ছে নির্বাচনের জন্য। এখন এইগুলো হলো কি জানেন, এগুলো হলো কি মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা, এগুলি ঠিক না। এবং এই সংস্কার প্রথম যে আলোচনাটা আপনি করলেন, এটাও তো আমি মনে করি যে গণতন্ত্রের সঙ্গে, গণতন্ত্রের যে প্রাথমিক ধারণা তার সঙ্গে সাংঘর্ষিক। যে বেসিক ডেমোক্রেসি নামে যেটা শুরু করলেন আর কি, আইয়ুব খানের ফর্মুলা। সেই দেশ রূপান্তরের শিরোনাম যে শ্রমিকদের সুরক্ষা ও স্থায়ী শ্রম কমিশনের সুপারিশ, এটাও একটা মানে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ। এই সুপারিশটা আমি এখনো দেখি নাই, তবে আমি এটা বলতে পারি একটা ভয়ঙ্কর জিনিস এই দেশে চলছে। যেমন? সেটা হলো এই শ্রমিকদের শোষণ করার জন্য আর কি। সেটা হলো ওই যে ঠিকাদারদের মাধ্যমে শ্রমিক নিয়োগ করা, বিভিন্ন হাসপাতালে আউটসোর্সিং যেটাকে বলা হয়, এটা কিন্তু একটা ভয়ঙ্কর, মানে এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না। আমি যদিও দেখেছি আউটসোর্সিং বন্ধের জন্য কোনো সুপারিশ তার কেউ করে নাই। আউটসোর্সিংটা একদম বন্ধ করে দেওয়া উচিত। কি হচ্ছে দেখেন, একই ধরনের আপনার হাসপাতালে প্রচুর আছে এরকম, একই হাসপাতালে একজন মহিলাকে আউটসোর্সিং হিসেবে নিয়োগ করা হচ্ছে, সেই মহিলা যখন সন্তান হচ্ছে, যখন সে প্রেগনেন্ট হচ্ছে, তখন তাকে বাদ দিতে হচ্ছে, কারণ তার জন্য তো বলার কেউ নাই। তো এই যে বিষয়গুলো, এইগুলো একটা সভ্য দেশে কি করে চলে? এটা আওয়ামী লীগ আমলে চলতো, কারণ আওয়ামী লীগ তার কিছু কিছু ঠিকাদার লোক ছিল, তাদের কিছু লোক ছিল, তাদেরকে ব্যবসার সুবিধা করে দেওয়ার জন্য এটা করতো। এবং এই আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা সরকারের কাছ থেকে নিত হয়তো মনে করেন 20 টাকা, ওদেরকে দিতে হয়তো 8 টাকা, 12 টাকা তার পকেটে ঢোকাইতো। এই আউটসোর্সিংয়ের ব্যাপারে কেন এই সময় এই এতে কোনো সুপারিশ করা হলো না, এটা আমি বুঝি না। এবং এটা একটা ভয়ঙ্কর, এটা আমি মনে করি ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত এই আউটসোর্সিংয়ের ব্যাপারটা। কিন্তু এই সুপারিশে নাই, এটা আমি খুবই হতাশ হচ্ছি এই জিনিসটা দেখে, কেন তারা এটা করতেছে না। আউটসোর্সিংটা খুব খারাপ জিনিস। কিন্তু ওয়েল, আরেকটা খবর, দিনের খবর হলো হাসিনা জয় সহ শেখ পরিবারের 10 জনের এনআইডি লক। হ্যাঁ, লক করছে, কিন্তু এতে মানে লক করছে ঠিক আছে, কিন্তু লাভটা কি হয়েছে আমি জানি না। বলছে তারা নাকি এটা কিছু করতে পারবে না, তারা এমন কিছু করবে। আমাদের এনআইডি, আমাদের পাসপোর্ট, পাসপোর্টটা শেখ হাসিনা পাসপোর্ট আপনি বাতিল করছেন, তো বিদেশে আমাদের এনআইডি কি ইউজ আছে আমি জানি না, আমি এটা বলতে পারবো না এটার কি ইউজ আছে। তবুও তাদের বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন যে নেওয়া হচ্ছে, এটা তার প্রমাণ হয়তো বহন করে। তো আমার কাছে এটাও মানে আমি তো নিজে এটার খুব পক্ষেই না। যেমন আমি যখন এখানে দেখলাম তো যে শেখ হাসিনা ছাড়া ওনার পরিবারের আর যারা আছে 10 জন, এরা সবাই কিন্তু একই সঙ্গে বিদেশের নাগরিক। এমন না যে আমার নাগরিকত্বের জন্য তাদের খুব একটা ঠেকা আছে। যদি এখানে লুটপাটের সুবিধা থাকতো তাহলে প্রয়োজন ছিল, এখন তো তারা লুটপাটের বাইরে চলে গেছে। তাদের এটা খুব একটা কাজে লাগবে আমি জানি না, কি কাজে লাগবে, লাগতেও পারে। কিন্তু আমি তো নিজে মনে করি যে এই যে আপনার মানে দ্বৈত নাগরিকত্ব, আমি তো এইটারই বিরোধী। আমার বিবেচনা যে সমস্ত লোক রাজনীতি করবে, যে সমস্ত লোক আপনি নির্বাচন করবে, জনপ্রতিনিধি হবে, এমনকি ইউনিয়ন পরিষদের নির্বাচন যারা করবে, এরকম দ্বৈত নাগরিককে এই সমস্ত নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত না, এটা আমি মনে করি। দ্বৈত নাগরিকরা নীতি প্রণয়ন করতে, এটা করতে পারা উচিত না, একদমই উচিত না। এটা তো অন্যায়, এটা তো অন্যায়। কেন আপনার মনে হয়? আমার মনে হয় সে তো আরেকটা দেশের কাছে দায়বদ্ধ। যেমন আলী ইলিয়াস সাহেবকে দেওয়া হয়েছে সংবিধান সংস্কার করার জন্য, উনি সংবিধান নিয়ে নানা রকম প্রস্তাবনা দিচ্ছেন, উনি তখন সবকিছু, আমি তো মনে করি এটা অন্যায়। এটা এই জাতির প্রতি এক ধরনের জাতিকে অবজ্ঞা করা হচ্ছে। এই দেশে কি কেউ নাই? একটা লোক এই দেশের নাগরিক ছিলেন, সে এই দেশকে ত্যাগ করে আরেক দেশে গেছেন, যে সেখানে উনি শপথ করেছেন উনি ওই দেশের প্রতি অনুগত থাকবেন, ওই দেশের স্বার্থ সংরক্ষণ করবেন। সেই লোককে আবার আমার এখানে আই না, আপনি এটা করান, তাহলে সে ওটা ত্যাগ করে আসুক। সেগুলো ত্যাগ করে আসে নাই, এখন এটা করতে দেয় সে একটা আওলা বাজাইয়া একটা ঝামেলা করে সে কি করবে, আবার চলে যাবে ওখানে, তাকে তো আপনি ধরতেও পারবেন না। এই লোককে আপনি কেন দায়িত্ব দিবেন যে লোক আমার দেশের প্রতি 100% অনুগত নয়?
এটা হতে পারে, এটা কোনোভাবে এটা উচিত নয়, কোনোভাবে উচিত নয়, কিন্তু তাই হচ্ছে এখানে। উনি হচ্ছেন, বদিউল আলম মজুমদারও নাকি শুনলাম যে অন্য দেশের নাগরিক। এগুলি কেন হচ্ছে? এটা মানে আমি মনে করি যে এই জাতি, আমরা মাঝে মাঝে বলি না যে আমরা ইন্ডিয়ার দালাল হব না, ইন্ডিয়া আমাদের দেশ নিয়ে যাচ্ছে, অথবা শেখ হাসিনা তো আসলে ইন্ডিয়ান, এগুলি বলি তো আমরা। তো এগুলি কি হচ্ছে? একই জিনিস হচ্ছে এখনো। এখন ইন্ডিয়া নিয়ে এগুলো সমস্যা, আমেরিকা নিয়ে এগুলো সমস্যা না, আমেরিকার নাগরিক আমার উপরে ছড়ি করে সমস্যা না, এটা সমস্যা না। ওটা সাদা চামড়া দেখে বেশি লাগে, মানে ভালো লাগে। এগুলো হওয়া উচিত আমাদের। এগুলো আমি মনে করি আমাদের পুরো জাতিকে অপমান করার জন্য একটা মিশন নিয়ে এরা মাঠে নামছে। প্রত্যেকটা লোককে, আমাদের পরিচিত বন্ধু বান্ধব, মনির হায়দার আমার কলিগ ছিল, আমার জুনিয়র ছিল, আমি জানি, ভালো ছেলে, কিন্তু তুমি তো ভাবে আমেরিকার নাগরিক হয়েছো এখন। তুমি বা আসো কিভাবে? তুমি কিভাবে আসো ওই দেশে এখন এই সমস্ত দায়িত্ব নিয়ে? বাংলাদেশের সংবিধান তো এটা পারমিট করে। বাংলাদেশের সংবিধান তো বানাইছে শেখ হাসিনা এগুলোকে, এটা তো আগে ছিল না। সে তো এইগুলো করছে তার বাইক নিয়ে তার পোলা মেয়া এগুলো সবকে করার জন্য, এটা সে বানাইছে। বাট এটা আমি মনে করি উচিত। আমি এখানে কিন্তু আইনগত দিকে তুলছি না, আমি তুলছি এখানে উচিত অনুচিতের ব্যাপারটা তুলছি। কারণ আমরা তো সেটাকে ফলো করবো না, আমরা তো নতুন কিছু করতে চাই। কেন করবেন আপনি এটা? আর ওনারাই বা কোন বিবেচনায় আসবেন? আলী রেজা স্যার, উনি আমার নিজের টিচার সরাসরি। আমি ওনাকে অবিশ্বাস্য লাগছে আমার কাছে যে উনি এত বছর পর ওনার লোভটা কেন উনি সম্বরণ করতে পারলেন না। এখানে কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবেন, করতেছেন, এবং এটা নিয়ে ওনাকে পরবর্তী সময় যে ওনাকে যে বদনামের সম্মুখীন হতে হবে, এটা যেন উনি প্রস্তুত আছেন কিনা আমি জানি না। আমি একেবারে শিওর ওনার এই সমস্ত যে সমস্ত কাজকর্ম হচ্ছে এখানে, সংবিধান সংস্কার, একটা সংস্কার কিছু প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবে একদিকে ধর্মনিরপেক্ষতা নাই নাই নাই, ঠিক আছে, তাহলে আবার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকে কেন? কি যুক্তি, কি কি যিনি যুক্তি দেয়? যুক্তি শুনে আমার হাসি ওঠে। কারণ আমার স্যার কি হাসমুখন, সে তো হাসতেও পাই না, উনি তো আমার ডাইরেক্ট টিচার, কি কমুখন। যাই হোক, 5 বছরে বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন, এটা আবার এখানে দেখতেছি যে মুস্তাফিজুর রহমান বলছেন যে রাজনৈতিক কারণে বিনিয়োগ কমছে, ইনভেস্টমেন্টের কথা বলছেন। তো এটা তো হবেই, এইটাই হলো বেসিক কথা। যতক্ষণ পর্যন্ত এই দেশে একটা রাজনৈতিক নিয়মিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এখানে বিনিয়োগ হবে না। তাই কার কি পলিটিক্স সব বাদ দেন, মূল কথা হলো যে বিনিয়োগ করবে সে তো ভাই ব্যবসায়ী, সে জানতে চাইবে না আমি টাকাটা কোথায় ফেলাচ্ছি, তাই না? কাজে সে তো দেখবে যে এখানে তো কোনো স্থিরতাই নাই। আচ্ছা দেখেন, ডক্টর ইউনূস এত বড় অর্থনীতিবিদ, দুনিয়ার সবাই নাকি তার কথায় চলে, বিশ্ব ব্যাংক, IMF সব নাকি তার সাথে তার ইয়ার দোস্তারা বসে আছে। কই IMF এর কিস্তি তো ক্লিয়ার করতে পারলো না। আসবে শুনতেছি, সবই তো শোনা কথা, শুনে আমরা তো শুনে গেলাম। পারলেন না তো উনি, পারলেন না তো। কি কারণে পারলেন না? যে IMF ওনাদের উপর আস্থা রাখতে পারতেছে না। তো ওরা তো আর আবেগে ভাসে না, ওরা তো লজিক দিয়ে দেখে, পারতেছে না তো, উনি তো একটা আনতে পারলেন না। এটা হচ্ছে সমকালের শিরোনাম হচ্ছে 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন জমা হয়েছে। এটা হচ্ছে ডিএমপি কমিশনার বলছে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটা হচ্ছে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখার পুলে যেটা। আচ্ছা, এটা হতে থাকবে। আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে ঢাকায় যে সহিংসতাগুলো হয়েছে, এটা বেসিক্যালি পুলিশ, র্যাব এদের ভূমিকা ছিল এবং এদের ঊর্ধ্বতনদের ভূমিকা ছিল। আমি কিন্তু ওই কনস্টেবল লেভেলে এটাকে অতটা দায়ী করি না, কারণ ওরা তো অর্ডার ফলো করছে। কিন্তু যারা অর্ডার করেছেন তাদেরকে এর মধ্যে আমি মনে করি অবশ্যই আনা উচিত। কারা করেছেন, যারা পুলিশের যারা কর্মকর্তা ছিলেন ওই সময়, এদেরকে অবশ্যই এর মধ্যে আনতে হবে। এটা খুব জরুরি। এটা এত দেরি কেন হলো আমি বুঝতে পারলাম না। আরেকটা জিনিস হলো যে কারা কি অর্ডার করছে সবই তো ফুটেজ আছে। আর আজকাল মতো আপনি জানেন AI এর মাধ্যমে কিন্তু আপনি যদি দিয়ে দেন, AI কিন্তু আপনার আইডেন্টিফাই করে দেবে কোনটা কি। এটা তো মানে 1-2 মামলা। এটা করতে এত দেরি কেন হচ্ছে আমি বুঝতে পারলাম না। এটা দ্রুত করা উচিত। বনানীতে যে অটো চালকদের যে এটা তাণ্ডব চলছে, মানে আপনি জানেন এটা মানে কি অবস্থা না, তো সেটা এবারে আপনি কিভাবে দেখছেন? শুনেন, একটা কথা আমি বলি, ঢাকায় যত 3 হুইলার আছে, ঢাকায় রিক্সা কত আছে বলতে পারবেন না।
এটা কেউ জানে না। আমরা যখন রিক্সাগুলির রেজিস্ট্রেশন ছিল তখন আমরা জানতাম বোধহয় 40,000 ছিল রিক্সা একসময়। তারপরে যে কত লাখ হয়ে গেছে এটা কেউ জানে না। আচ্ছা আপনি আমাকে বলেন, এইগুলিকে যদি আপনি একটা মানে পৃথিবীর কোন রাজধানী শহরে আপনি পাবেন যে শহরে চলাচলকারী যানবাহনের কোনো রেজিস্ট্রেশন নাই? এই দেশে নাই। এই দেশটা কিভাবে চলছে এটা মাঝে মাঝে বলি যে দেশ কিভাবে চলছে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো এই দেশের রাজপথ কিভাবে চলছে এটা দেখেন। এই যে এত রিক্সা চলে কোনোটার কোনো রেজিস্ট্রেশন নাই। রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ঢাকা শহরের রাজপথের 80% জায়গা দখল করে আছে। দুইটা মেয়র আছে, প্রশাসক আছে। এখানে তো মোহাম্মদ এজাজ নামে এক লোককে কি জাদু বলে, উনি যে কেন যোগ্য আমি যাই না পর্যন্ত। কোথাও ওনাকে এর আগে উনি কোনোদিন এই ধরনের প্রতিষ্ঠান চালাইছেন তারও কোনো অভিজ্ঞতা দেখি নাই। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মনে হয়েছে, এই ভদ্রলোকের মনে হয়েছে যে উনি হলো সবচেয়ে যোগ্য, অতএব তারা বসাই দিয়েছে। মানে এইটাকে বলা হয় স্বৈরতান্ত্রিক আচরণ। এইটাকে স্বৈরতান্ত্রিক আচরণ গাছে ধরে না, এইটা স্বৈরতান্ত্রিক আচরণ। তো তারা এনে বসাই দিল, কারো কাছে কোনো জবাব দিতে নাই। ভাই ঢাকার রিক্সাগুলি তুমি একটা তালিকাভুক্ত করো, এদের কাছ থেকে আপনি 10 টাকা করেও নিতেন তাও তো সরকার রাজস্ব কিছু ইনকাম হইতো, তাও তো করতে পারেন না আপনারা। রিক্সা তাহলে এখন ওইখানে তাণ্ডব হবে না তো কি হবে? ব্যাটারি চালিত রিক্সা চলবে, মারবে, মরবে, কারা চালাচ্ছে তাদের কোনো ট্রেনিং আছে কিনা, গ্রামের থেকে আসবে এসে নিয়ে এখানে আরম্ভ করো চালানো, বলবেন তারা মারামারি করবে। আচ্ছা মাসুদ, আপনার কি কোনো আইডিয়া আছে যে এই রিক্সাটার আবিষ্কারককে? কোনটা? এই ব্যাটারি চালিত? এটা চাইনিজরা হবে। আমি বলি আপনাকে এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে, পার্শ্ববর্তী দেশেও এই রিক্সা চালক এটা আছে। তাদের কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন নাই, আমাদের কিন্তু কিছুই নাই। এইটা যে একটা ইনকামের সোর্স হতে পারে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট এটাও বুঝে না। এই দুঃখ আপনি কোথায় রাখবেন বলেন? এটা কিছু সারা দেশে আপনি যদি কোনো জেলা শহরগুলোতে যান আপনি রাস্তায় চলাচল করতে পারবেন না এই সমস্ত ব্যাটারি চালিত অটো বলা অটোর ভিড়ে। একটারে কোনো রেজিস্ট্রেশন নাই, কোনোটার থেকে সরকারের কোনো আয় নাই, কোনো দায়বদ্ধতা নাই, এদের কোনো ট্রেনিং নাই, রাজপথে চলতেছে। মারামারি করবে। এই যে রাজপথে বিশৃঙ্খলা হচ্ছে একের পর এক, যে কেউ হইলে রাজপথ দখল করা, এই যে এটা এই যখন পলিটেকনিকের আর একটা আন্দোলন চলছে, এখন চলমান আছে, এখন এই সমস্ত ক্ষেত্রে তো এইরকম অবস্থা চলতে থাকলে পরে তো মানুষের মানে শহরে নগরে শান্তিতে থাকাটাই অশান্তি হয়ে যাবে। শান্তিতে আছেন কিনা এটাকে নিজেরা জিজ্ঞাসা করেন কতটুকু শান্তিতে আছেন। কিন্তু আপনাকে শুনতে হবে কিন্তু যে আপনি শান্তিতে আছেন। না, শুনতে হবে, কিন্তু শান্তিটা তো এইটাই না। কিন্তু এইভাবে কীভাবে চলবে বলেন? এটাই আর কি, কি বলবেন। শেষ আইটেম আপনাকে নিয়ে অনেক কথাই বললাম যে বাসাবাড়ি এবং শিল্প কারখানায় গ্যাসের তীব্র সংকট। আপনি জানেন এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সংকট, ভয়ঙ্কর সংকট। এটা মানে আমার বাসা বাড়িতে আমার বাসাতে গ্যাসের লাইন আছে এবং তারা এখন হাহুতাশ করতেছে যে এরপরে আমি তো ভাড়া বাসায় থাকি, আমার বাসা থেকে বলা হচ্ছে যে এরপরে যখন কোনো বাসা ভাড়া নিবা যে বাসায় গ্যাসের লাইন আছে ওই বাসায় নিবা না, কারণ আমার বাড়তি অন্য দিক দিয়ে খরচ হচ্ছে। আমি হয়তো সিলিন্ডার কিনতে হচ্ছে, অথবা যে ইলেকট্রিক স্টোভের মতো এখানে পাওয়া যায় ওইটা কিনতে হচ্ছে, আবার ওদিকে গ্যাস নাই কিন্তু গ্যাসের বিল দিতে হচ্ছে, চুলা অনুযায়ী বিল দিতে হচ্ছে, 2000 টাকা যাচ্ছে। এই জন্যই তার বক্তব্য বললো যে এরপর যে বাসা নিবা ওই বাসার জন্য গ্যাস লাইন থাকলে ওই বাসা যাবো না, কারণ ওটা তো বিনা কাজে টাকা দিতে হয়, ওই টাকা দিবে না। এখন এইটা অবস্থা সব জায়গায় একই অবস্থা, এটা তো নতুন কিছু না, পারছে না দিতে। এখন গভর্নমেন্ট শোনেন, একটা গভর্নমেন্টের তো ভাই আপনার আসলে তো দেশের মানুষের সুযোগ সুবিধার কথা বলতে হবে। ওনারা আছেন কিভাবে আরো কতদিন থাকা যায়, কিভাবে ওনাদের অবস্থানটা দীর্ঘায়িত করা যায়। আমাদের কিছু কিছু উপদেষ্টা তো আছে যে ইলেকশনের কথা শুনলে তাদের মন খারাপ হয়ে যায়। ওই যে আগে শুনতাম অনেক আগে একটা যোগ শুনছিলাম, পাকিস্তানে যখন জিয়াউল হক ছিল তখন উনারা একটা নিজস্ব একটা নাপিত ছিল, যখন চুল কাটতে যেত তখন খালি বলতো যে স্যার ইলেকশন কবে দিবেন, এই আলাপ করতো। কারণ জিয়াউল একদিন বললো যে কি রে তুই বারবার এই কথা জিজ্ঞাসা করিস কেন? ওই স্যার আপনার মাথার চুল তো কম, ইলেকশনের কথা জিজ্ঞাসা করলে চুলগুলি দাঁড়ায় যায়, তখন আমার কাটতে সুবিধা হয়। এখন এদের ওই অবস্থা। সেই যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।